জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র কাগজে কলমে শক্তিতে সামর্থ্যে অনেকটা পিছিয়ে থাকা এমন চারটা দলের বিপক্ষে হারার পর বাবর আজম তিনি বলতেই পারেন, ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লির মতো করে বলতে পারেন, ওয়াই অলওয়েজ মি, মানে তার সঙ্গেই কেন বারবার এমন হয়, পাকিস্তানের সঙ্গেই কেন বারবার এমন হয়। আপনারা তো গত রাতে যে ম্যাচটা দেখেছেন, যুক্তরাষ্ট্র কাগজে কলমে শক্তি সামর্থ্য অনেকটা পিছিয়ে ছিল পাকিস্তানের থেকে। পাকিস্তান এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি, যারা কিনা বিশ্বকাপ জেতার স্বপ্নে নিয়ে এবার যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজ গিয়েছে, কারণ তারা গত বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল, তার আগের বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল। এমন একটা দল নিশ্চিতভাবেই শিরোপা জয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছে, সেটাই আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা যে এই যে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছে, সেখানে গিয়েই প্রথমে একটা ধাক্কা খেয়েছে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের মতো কাগজে কলমে পিছিয়ে থাকা একটা দলের বিপক্ষে তারা হেরে গিয়েছে, সেটা আবার সুপার ওভারে গিয়ে। কোথায় হারলো, কেন হারলো পাকিস্তান, সেই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে। আমি আমার মতামতটা দেওয়ার চেষ্টা করবো যে পাকিস্তান কোন কারণগুলোর কারণে হেরে গেছে বলে আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় স্পেসিফিক চারটা কারণে আসলে পাকিস্তান হেরে গেছে, যার শুরুটা মনে হয় যে বাবর আজমকে নিয়ে করা যেতে পারে। শুরুতে মোহাম্মদ রিজওয়ান যেভাবে আউট হয়েছেন স্লিপে, তাকে স্টিভেন টেইলর যে ক্যাচটা নিয়েছেন সেটা আসলে অবিশ্বাস্য একটা ক্যাচ ছিল এবং সেটা আসলে আউট হওয়ার মতো বলই ছিল। এরপর উসমান খান আসলে টিকতে পারেননি, এই কারণে কিন্তু একটা প্রেসারে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে শাদাব খান, ফাখরুজ্জামানের জন্য আসলে যখন পড়ে গেলেন, আউট হয়ে গেলেন, তারপরে কিন্তু যে শাদাব খান এবং বাবর আজম মিলে একটা দারুণ একটা জুটি করলেন, সেখানে বিপর্যয় থেকে একটা টেনে তোলার চেষ্টা করলেন। এই বাবর আজম যখন ব্যাটিং করছিলেন, একটা পর্যায়ে বাবর 21 বলে 7 রান এমন একটা অবস্থায় ছিলেন। আপনি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন, আপনাকে তুলনা করা হয় বিরাট কোহলির সঙ্গে, কেন উইলিয়ামসের সঙ্গে বা আরো যারা আছেন সময় সেরা, তাদের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু আপনি এমন একজন ব্যাটসম্যান হওয়ার পরে একটা সহযোগী দেশের বিপক্ষে যখন 21 বলে আপনি যখন 7 রান করবেন, এটা আসলে দলের উপর প্রেশার ক্রিয়েট করে, সেই প্রেশারটা আসলে ক্রিয়েট করেছিল। সেখান থেকে কিন্তু শাদাব খান আসলে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন, 25 বলে 40+ একটা রানের একটা ইনিংস খেলেছিলেন, সেখান থেকে পাকিস্তান আসলে বিপর্যয়টা কাটায়। কিন্তু শাদাব খান যখন এমন ব্যাটিং করছিলেন, বাবর আজম কিন্তু আসলে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না। তিনিও শেষ পর্যন্ত আসলে আউট হয়েছেন 16তম ওভারে গিয়ে, এবং তিনি হয়তো খুব সম্ভবত 43 বলে 44 রান করেছেন। আপনি দেখুন, আপনি যখন টি-20 ক্রিকেট খেলতে নামবেন, যখন আপনি এই আধুনিক ক্রিকেটটা খেলতে নামবেন, এই সময়টাতে আপনার 43 বলে 44 100 স্ট্রাইক আসলে ব্যাটিং করার কোনো সুযোগই নেই। আপনি হয়তো কিছুদিন আগে আইপিএলে খেলা দেখেছেন, যেখানে 200 স্ট্রাইক রেট আসলে অনেক সময় মনে হচ্ছিল যে আসলে এটা তো হতেই পারে। আন্তর্জাতিক ক্রিকেটে হয়তো আপনি 200 রান হবে না, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে না, কিন্তু আপনি যখন টপ অর্ডারে ব্যাটিং করবেন, আপনি যখন 16তম ওভার পর্যন্ত ব্যাটিং করবেন, আপনাকে অবশ্যই সেই স্ট্রাইক রেটটা ম্যানেজ করতে হবে এবং আপনাকে অবশ্যই 150 কিংবা 70 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে। আমার কাছে মনে হয় যে এই একটা কারণে পাকিস্তান হেরে গেছে। এই মানে হেরে যাওয়ার একটা বড় কারণ বাবর আজমের এই 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। এরপরে আরো কিছু সমস্যা ছিল, ব্যাটিং এ তাদের মিডল অর্ডার কলাপস করেছে, সেই সঙ্গে কিন্তু আরো যে বড় কারণগুলো, সেখানে একটা মনে হয় যে শেষের দিকে তারা আসলে বোলিং আসলে খুব ভালোভাবে ফিরে এসেছিল, কিন্তু তারপরে মনে হয় যে শেষের ওভারটা, আপনি হারিস রফির ওভারটা যদি দেখেন, সেইখানে মনে হয় যে আমার যে বাবর আজমের ক্যাপ্টেন্সি কিংবা ফিল্ডিং সেটআপের একটা বড় ভুল ছিল। আমি একদম স্পেসিফিক একটা কথা বলবো যে আপনি দেখুন 5th এবং 6th বলের কথা যদি আপনার মনে থাকার কথা, যে আপনি হারিস রফ বোলিং করছে, লাস্ট ওভারে 15 রান দরকার, এমন সময় আসলে আপনি নিশ্চিতভাবে পাকিস্তানের পক্ষে বাজিটা ধরবেন, সেটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ হারিস রফের বিপক্ষে নীতিশ কুমার বা কিংবা অ্যারন জোন্স যে 15 রান নিতে পারবে না, এটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু কেন নিতে পেরেছে, সেখানে মনে হয় যে ফিল্ডিং সেটআপের একটা বড় সমস্যা ছিল, বড় একটা ভুল ছিল। কেন ভুল ছিল দেখুন, আপনি হারিস রফ কিন্তু অনেকটা ইয়র্কার করার চেষ্টা করছিলেন, অনেকগুলো বল স্লটে পড়ছিল, লেন্থে পড়ছিল। এইরকম পরিস্থিতি আপনার ফিল্ডিং সেটআপ কেমন হওয়া উচিত? আপনি সবসময় যখন দেখবেন 20 নম্বর বা 19 নম্বর ওভারে যারা বোলিং করে, তারা সবসময় দেখবেন যে একটা লং অফ নিয়ে বোলিং করে, একটা লং অন একটা নিয়ে বোলিং করবে, সেই সঙ্গে মিড উইকেট, মিড অফ এই জায়গাগুলো নিয়ে বোলিং করার চেষ্টা করবে। আপনার হয়তো থার্ড ম্যান থাকতে পারে, যেহেতু কারণ অনেক সময় ইনসাইড এজ হয়ে আসলে থার্ড ম্যানে চলে যায়। কিন্তু দেখুন হারিস রফ যখন বোলিং করছিল, আপনি 5ম বলে কিন্তু শাহিন আফ্রিদি যখন মিড অফে দাঁড়িয়েছিল, তখন কিন্তু একটা ক্যাচ মিস করেছে, যদিও আসলে জটিল একটা খুব কঠিন একটা চান্স ছিল। দেখুন এই সময় কিন্তু শেষ বলটা যদি খেয়াল করেন, সেই শেষ বলে কিন্তু তারা লং অফের উপর দিয়ে 4 মেরেছে। দেখুন এইখানে যদি শাহিন সাফরি যদি লং অফে থাকতো, তখন কিন্তু আপনি 1 রান কনসিড করতেন, তখন আপনি 3 রান জিতে যেতে পারতেন। এই পুরো ওভারটাতে কিন্তু তারা এই জায়গাটাতে মনে হয় যে ভুল করেছে। ফিল্ডিং সেটআপটা যদি ঠিকঠাক করতে পারতো, তারা যদি আসলে এরকম চিন্তা করতে পারতো যে ঠিক আছে তারা 1 রান নিক, 1 রান আপনি 6 বলে যদি 6 রানও নিয়ে যায়, আপনার কিন্তু হারার খুবই চান্স নেই বললে চলে। কিন্তু তারা আসলে বেশি প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিল আমেরিকার ওপর। এই প্রেশার ক্রিয়েট করতে গিয়ে
গিয়ে নিজেরা আসলে বিপদে পড়ে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তান আসলে এই সুপার 8 খেলাটা সুপার ওভারে খেলাটা নিয়ে যায়। সুপার ওভারে গিয়েও কিন্তু মনে হয় যে আমার কাছে মনে হয় যে বেশ কিছু ভুলের জায়গা ছিল, তারা সেই ভুলগুলো করেছে। শুরুটাই আসলে মোহাম্মদ আমির, দেখুন মোহাম্মদ আমির আসলে ডেথ স্পেশালিস্ট টাইপে আসলে বেশ পরিচিত। তিনি দেখেন 19 নম্বর ওভারটা তিনি যখন বোলিং করেছেন মাত্র 6 রান দিয়েছেন। তিনি আসলে আপনি অধিনায়ক হিসেবে অবশ্যই আপনি তার উপর আসলে ভরসা রাখবেন। বাবর আজম কিন্তু সেই ভরসাটাও রেখেছিল, কিন্তু মোহাম্মদ আমির কিন্তু আসলে সেই ভরসা বা আস্থার কিন্তু প্রতিদান দিতে পারেনি। দেখুন মোহাম্মদ আমিরের কি জায়গাটা কি, আসলে তিনি যে ধরনের বোলিং করেন তার সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে তিনি ইয়র্কার বোলিং করতে পারেন, ইয়র্কার দিতে পারেন। আমিরকে দেখুন ইয়র্কার দিতেই কিন্তু তিনি ওয়াইড করেছেন, ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করেছেন, সেখানেও তিনি ওয়াইড দিয়েছেন। এবং আবার যখন বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে তিনি ওয়াইড ইয়র্কার করতে গেছেন, সেখানে কিন্তু আবার ডাউন দ্য লেগ দিয়ে তিনি ওয়াইড দিয়েছেন। এই যে ওয়াইড দিচ্ছেন সেই সময় কিন্তু আসলে সবচেয়ে বড় ঝামেলাটা হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা যখন ওয়াইড দিয়েছেন আপনার ওয়াইডের জন্য তো অবশ্যই একটা রান পাচ্ছেন, সেই সঙ্গে কিন্তু এখানে মোহাম্মদ রিজওয়ানের একটা বড় ভুল ছিল। মোহাম্মদ রিজওয়ান কি করেছে, দেখুন তার কাছে যখনই বল গেছে তিনি কিন্তু আসলে আমেরিকার যে ব্যাটসম্যানটা ছিল তারা কিন্তু একটা করে রান বাড়তে নিয়েছে, অর্থাৎ আপনি প্রত্যেকটা ওয়াইডে 2 থেকে 3 রান, একবার একটা ওয়াইডে 3 রানও এসেছে, তার মানে হচ্ছে 4টা ওয়াইডের ক্ষেত্রে আপনি দেখুন 10-12 রানে মানে অটোমেটিক্যালি আপনি যে বেশি কনসিড করে ফেলেছেন। আপনি কিন্তু সুপার ওভারে 13 রান করেছেন, তারপরে কিন্তু আপনি জিততে পারেননি। আপনার যে এই যে পরিকল্পনাহীন বোলিং এবং আসলে কিপিংয়েও একটা বড় সমস্যা ছিল, এটা একটা বড় সমস্যা। আর শেষ যে সমস্যাটা, আচ্ছা এর আগে আমি একটা জিনিস বলতে চাই যে এই যে নেত্রা ভালকার, সৌরভ নেত্রা ভালকার, তার বোলিংটা যদি আপনি দেখেন, তিনি কিন্তু আসলে ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করছেন। তিনি জানেন যে ওয়াইড ইয়র্কার যখন আমি করবো আমার আসলে লং অফ ফিল্ডার থাকবে, মিড উইকেটে ফিল্ডার থাকবে, যদি তারা আসলে কোনো সময় চান্স নিয়ে মেরেও ফেলে সেক্ষেত্রে কিন্তু ক্যাচ আউটের সম্ভাবনা আছে। আপনি ইফতেখার আউটটা দেখেন, সেটাই কিন্তু আসলে দেখা গেছে। ওয়াইড ইয়র্কার একটা বল ছিল, তিনি উড়িয়ে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু লং অফে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়েছেন। আপনার বোলিং এর প্ল্যানটা আসলে এরকমই হওয়া উচিত ছিল, যখন আপনি আসলে 15 রান কনসিড মানে ডিফেন্ড করতে নামবেন, কিংবা আমির যখন আসলে সুপার ওভারে বোলিং করবেন। আমিরকে কিন্তু এই যে এত অভিজ্ঞ বোলার, তাকে কিন্তু আসলে নেত্রা ভালকার বুঝিয়ে দিয়েছেন যে তিনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পরও তিনি আসলে কত মানে কি তীক্ষ্ণ পরিকল্পনা নিয়ে আসলে বোলিংটা করেছেন। আর আরেকটা জিনিস হচ্ছে ব্যাটিংও একটা পরিকল্পনার ঘাটতি ছিল, কারণ হচ্ছে দেখুন সৌরভ নেত্রা ভালকার নর্মালি আসলে বাহাতি ব্যাটসম্যান। আমরা আসলে যখন ম্যাচ আপের কথা বলি ক্রিকেটে, আপনি বাহাতি বোলারের বিপক্ষে বাহাতি ব্যাটসম্যানটা সবসময় কমফোর্ট ফিল করে, কারণ বলগুলো একটু ভিতরের দিকে আসে, আপনার জন্য মনে হবে যে খুব কাছে বল আসে, এটা আসলে খুব অ্যাডভান্টেজ। দেখুন তারা যখন ব্যাটিং এ নামলো, পাকিস্তান যখন এই যে 19 রান টার্গেট নিয়ে ব্যাটিং এর নামে, তখন কিন্তু কি হলো, দেখুন ইফতেখার আহমেদকে আসলে স্ট্রাইক মারতে দেওয়া হলো। কিন্তু দেখুন বাহাতি একজন পেসার, আপনি যদি চাইলে আসলে ফখরুজ্জামানকে আপনি ব্যাটিং করাতে পারেন, কিন্তু আপনি কি করলেন, আপনি ইফতেখার আহমেদকে করলেন। ফখরুজ্জামান যদি সেখানে ব্যাটিং করতো তার জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ হতো। আপনি যদি নেত্রা ভালকার যদি ওয়াইড ইয়র্কার করার চেষ্টা করতেন, ওয়াইড ইয়র্কার করলে কি হয়, একটু হলো ভিতরে আসতো। ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে কিন্তু সেটা একটু বাইরে দিয়ে চলে যায়। আপনি প্রথম বলটার কথা মনে থাকার কথা, নেত্রা ভালকার একটা ওয়াইড ইয়র্কার করেছিলেন, সেটা কিন্তু ওয়াইড ছিল নর্মালি, কিন্তু কেন হয়নি, কারণ হচ্ছে ইফতেখার আহমেদ অফ স্টাম্পের বাইরে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন, এবং তার এই প্ল্যানটা এটা ছিল। পাকিস্তান যদি আসলে এখানে ফখরুজ্জামানকে আসলে ব্যাটিং করাতো, তার জন্য তো ম্যাচ আপটা খুব সহজ হতো, ভালো হতো, নেত্রা ভালকার খেলাটা সহজ হতো। দেখুন আপনি আপনার দলের অন্যতম সেরা ব্যাটসম্যান যারা হচ্ছে পাওয়ার হিটিংটা খুব ভালো পারেন, তিনি কিন্তু আসলে শেষ পর্যন্ত সুপার ওভারে ব্যাটিংই করতে পারেন। আমার কাছে মনে হয় পাকিস্তানের এই যে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়া, এই 4টা একটা কারণ হতে, মানে আমার কাছে মনে হয় এই 4টা কারণ, যে 4টা কারণে নিজেদের ভুল, আসলে নিজেদের ভুলে, এই 4টা নিজেদের ভুলে ম্যাচটা হেরে গিয়েছে। পাকিস্তানের জন্য সমীকরণটা খুবই কঠিন। এরপর তাদের আসলে ভারতের সঙ্গে খেলতে হবে আগামী 9 জুন, 11 তারিখে কানাডার বিপক্ষে খেলতে হবে। তারপরে তাদের একটা খেলা আছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ভারতের কাছে যদি ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যাবে। আপনি যদি সুপার 8-এ যেতে চান, আপনাকে অবশ্যই ভারতের বিপক্ষে জিততে হবে, কারণ পাকিস্তানের এখনকার যে পরিস্থিতি, আপনি আসলে কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের কানাডা কিংবা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতবেন কিনা সেটা আসলে একটা কনফিউশন তৈরি করে, কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু কয়েকদিন আগেই তারা একটা টি-20 ম্যাচ হেরেছে। আয়ারল্যান্ডের সেই সামর্থ্য আছে পাকিস্তানকে হারানোর, কিন্তু তার আগে আপনাকে আসলে ভারতকে হারাতে হবে। ভারতকে হারাতে পারলে কেবল সুপার 8-এ যাওয়া সম্ভব, নইলে পাকিস্তানের বিশ্বকাপ এখানেই শেষ। তাদের আসলে কিছু করার থাকবে না। গতবারে ফাইনালিস্টরা এবার আসলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারে, এরকম একটা সংখ্যা তো অবশ্যই থাকছে। আগামী 9 তারিখে ভারত এবং পাকিস্তানের খেলা আছে, সেই পাকিস্তান এবং ভারতের ম্যাচটা নিয়ে আমরা একটা প্রিভিউ তৈরি করবো, সেটা হয়তো আপনারা আগামীকাল দেখবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।